জয় হিন্দ। 7 নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি চন্দন, আর এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সঙ্গে নিন্দুকের ডায়েরি পর্বে। আজকে সপ্তম পর্ব। তো সপ্তম পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক করেছি, সেটা হচ্ছে সংখ্যাগুরুর সংখ্যাগরিষ্ঠতা। তো সংখ্যাগুরুর সংখ্যাগরিষ্ঠতা বলতে আমরা কি বুঝি? শব্দটা কিন্তু মোটেই আমদানি করা শব্দ নয়, বা আমার তৈরি করা শব্দ নয়, বা আপনারা হয়তো তৈরি করা নয়। এটা স্বয়ং আমাদের কবিগুরু, আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি যে সংখ্যাগুরুর সংখ্যাগরিষ্ঠতা। সংখ্যাগুরুর সংখ্যাগরিষ্ঠতা শব্দটা বুঝতে গেলে আমাদেরকে বেশি দিন পিছিয়ে যেতে হবে না, অর্থাৎ রবীন্দ্র সময়কালে আমাদের যেতে হবে না। আমরা যদি বর্তমান সময়কালটাকে বিচার করি, তাহলে আমরা এই সংখ্যাগুরুর যে সাম্প্রদায়িকতা শব্দটা আমি বলছি, সেই শব্দটা একেবারে প্রাঞ্জল, একেবারে খোলামেলা হয়ে যেতে পারে আপনাদের কাছে। তো একটা দেশে দুটো অংশের মানুষ থাকেন, একটা সংখ্যাগুরু এবং একদল সংখ্যালঘু। আমাদের দেশে যেরকমভাবে হিন্দুরা সংখ্যাগুরু এবং সাথে সাথে মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, এরকম শত শত ধর্মাবলম্বী মানুষ আছেন যারা সংখ্যালঘু গোষ্ঠীভুক্ত। তো সমস্যাটা সেখানে নয়। সমস্যাটা হচ্ছে যে এই সংখ্যাগুরুর সংখ্যাগরিষ্ঠতাটা কিভাবে, এই শব্দটা আমরা কেন বাঁচলাম বা কিভাবে এই জায়গায় এলাম। অভূতপূর্বভাবে পশ্চিমবঙ্গের যে সপ্তদশ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে এই সংখ্যাগুরুর সংখ্যাগরিষ্ঠতা, এই সাম্প্রদায়িকতা অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ আমাদের রাজ্যে যে শব্দটির ব্যবহার একেবারেই ছিল না, অর্থাৎ সাম্প্রদায়িকতা, আমরা সবসময় বলতাম যে আমরা ঐক্যের মধ্যে বাস করি, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতি ইত্যাদি। আমরা দেখেছিলাম যে ইন্দিরা গান্ধী যখন খুন হয়েছিলেন, তার মৃত্যু হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল, তখন যে সাম্প্রদায়িক দাঙ্গা সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছিল, আমরা কিন্তু অদ্ভুতভাবে খেয়াল করেছিলাম এই রাজ্য তার থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। যদি আরো পিছনের ইতিহাস ঘাটি, তাহলে 47 সালের যে সামান্য ক্ষয়ক্ষতি সাম্প্রদায়িক দাঙ্গায়, তারপরের ইতিহাস কিন্তু বাংলায় সেভাবে নেই, বা সেভাবে উৎকট রূপ ধারণ করেনি। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এই সংখ্যাগুরুর সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ কিনা যে ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, সেই ধর্মের মানুষ তাদের ইচ্ছা, তাদের ভাবনা, এটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সংখ্যালঘু। আমি কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতি বা এদের কথা বলছি না, কিন্তু যারা বাদ বাকি তাদের উপর। সেটা কিরকম? যেমন ধরুন, আমি যদি আব্বাস সিদ্দিকী, এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম এবং সবচেয়ে সমালোচিতও বলতে পারেন, তার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তিনি গঠন করেছেন, এবং ইতিমধ্যেই তাদের সঙ্গে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের যে জোট, সেই জোটের সঙ্গে মহাজোট হয়েছে, এবং তাতে আমাদের রাজ্য জুড়ে একটা রে রে শব্দ শুরু হয়ে গেছে, যে গেল গেল শব্দ একটা। তো এটাকেই বোধহয় বলে যে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা। অর্থাৎ যে আমি একজন টিকিওয়ালা ব্রাহ্মণ বা একজন গেরুয়াধারী সন্ন্যাসী, তিনি অনায়াসে রাজনৈতিক মঞ্চে উঠতে পারেন, তিনি তাদের দাবি দাবা নিয়ে কথা বলতে পারেন। অথচ যদি একজন ফেজ টুপি পড়া মানুষ, তিনি যদি রাজনৈতিক মঞ্চে ওঠেন, তিনি যদি তার কথা বলার চেষ্টা করেন, যিনি মাথা থেকে ফেজটা খুলে নেননি, অর্থাৎ মোহাম্মদ সেলিম যখন মঞ্চে উঠে কথা বলেন, তখন কিন্তু তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলা হয় না। হ্যাঁ, বা ধরুন অন্যান্য রাজনৈতিক দলের বহু রাজনৈতিক নেতা রয়েছেন যারা এই সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসছে, কিন্তু তারা স্টেজে উঠলে সেই সমস্যাটা হয় না। এই সমস্যাটা হচ্ছে আব্বাস সিদ্দিকীকে নিয়ে। তো প্রশ্ন হচ্ছে, আব্বাস সিদ্দিকী কি বলতে চাইছেন? আব্বাস সিদ্দিকী সরাসরি তাকে কেন অভিযুক্ত করা হচ্ছে? আমাদের কাছে এটা একটা প্রশ্ন। তো আমরা দেখলাম যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে আমরা কথা বললাম। আব্বাস সিদ্দিকী যে কথা বলছেন, যে উনি কিন্তু একেবারে মানে তার স্বীকারোক্তি যে তিনি মূলত একটা ধর্ম প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। সেখান থেকে তার মনে হয়েছে যে বেশিরভাগ মানুষ, যে মানুষ দলিত, যে মানুষ নিপীড়িত, যে মানুষ গরিব, তাদের কথা সরাসরি চিৎকার করে বলার মতন মানুষ ক্রমশ কমে আসছে। অর্থাৎ
যাদের এই সমস্ত কথাগুলো বলার দরকার ছিল তারা রাজনৈতিক কারণে এই সংখ্যালঘু মানুষদের ব্যবহার করছেন। তিনি পরিষ্কারভাবে বলছেন যে একজন হিন্দু যদি মসজিদে যায় তো তার কোনো আপত্তি নেই, একজন মুসলিম যদি মন্দিরে যায় তাতেও তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার আপত্তি আছে, আব্বাস সিদ্দিকী আপত্তি করেছেন, কেউ যদি নির্বাচনের আগে ভোট কেনার জন্য নাটক করতে, একজন হিন্দু নেতা যদি নাটক করতে মসজিদে গিয়ে পেজ পড়ে বা ইত্যাদি করে ভোট প্রার্থনা করেন তাতে তার আপত্তি আছে। আবার ঠিক উল্টো দিকে তার আপত্তি আছে যদি একজন মুসলিম নেতা হঠাৎ করে হিন্দু মন্দিরে গিয়ে পুজো আর্চা শুরু করেন শুধুমাত্র এই কারণে যে তার ভোট দরকার, তাতে তার আপত্তি আছে। এবং এই জায়গাটায় কিন্তু আমার নিন্দুক অত্যন্ত সহমত এই বিষয়টা, যে সত্যিই তো যে দলিত মানুষ, আপনি ভাবুন তো যে আমরা যে শাসন সংখ্যাগরিষ্ঠের সংখ্যা সাম্প্রদায়িকতার কথা বলছি, সেটা যদি আমি একেবারে হালে বিচার করে দেখি যে উচ্চ বর্ণের যে একটা আধিপত্য সেটা আজকেও বিদ্যমান। উচ্চ বর্ণের আধিপত্য মানে উচ্চ বর্ণ মানে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, দাশগুপ্ত, সেনগুপ্ত, গুহ, দাস বা বসু ইত্যাদি। আপনি যদি মেইন স্ট্রিম পলিটিক্স মানে মূল স্রোতের রাজনৈতিক দলগুলোকে বাংলায় দেখেন তাহলে দেখবেন যে নাম, প্রধান নাম তাদের পদবী বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্য, দাশগুপ্ত, মুখার্জি, চ্যাটার্জি, এবং আমি কারোর নাম ধরে বলছি না, খুব যদি এতে এসছেন তাহলে বসু, দত্ত ইত্যাদি, তার নিচে আর নামতে চায় না। হিমব্রম টিমব্রম যদি হয়, মাহাতো যদি হয়, তাকে নাকি স্টেজে আলাদা করে সোনার ফ্রেমে বাঁধানো হয়। কেন এটা হবে? একজন চ্যাটার্জি, একজন ব্যানার্জি, একজন মুখার্জি, একজন চক্রবর্তী, আমাদের এই সেকুলার দেশে তার যতটা মর্যাদা একজন মাহাতো বা একজন সিদ্দিকী বা একজন হিমব্রম, তারও তো সমান মর্যাদা। তো তাহলে তাকে সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখতে হবে কেন? তাকে কেন বলতে হবে যে আমার দেখেছেন আমার মন্ত্রিসভায় এতজন অনগ্রসর জাতি মন্ত্রী রয়েছেন বা এতজন অনগ্রসর জাতির মানুষকে আমি প্রার্থী করেছি? এইখানেই তো আমাদের সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা। অর্থাৎ কিনা যে স্বাধীনতার 70 বছর পার করে এসেও আমরা যারা সরকার চালাই, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষজন, তারা কিন্তু ওই পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনতে পারেনি। এই দায়টা কিন্তু আমরা স্বীকার করছি না। এই দায়টা আমরা স্বীকার করছি না যে আমরা পারিনি। স্বাধীনতার এত বছর পরেও যখন থেকে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মানে নির্ধারিত জাতি এবং নির্ধারিত জনজাতি এই দুটো ভাগ হলো, তারপর থেকে কিছু সরকারি সুযোগ সুবিধা ছাড়া এদের জন্য আমরা কিছু করিনি। এটা কিন্তু আজকের দিনে প্রমাণিত। কারণ হচ্ছে যে গর্ব করে কেন বলতে হবে যে আমার দলে এতজন জনজাতির মানুষ রয়েছে, এতজন সংখ্যালঘু মানুষ রয়েছে? মানুষ তো সবাই এক। কারো পদবী চট্টোপাধ্যায় হতে পারে, কারো পদবী চট্টরাজ হতে পারে, কারো পদবী খান হতে পারে, কারো পদবী সিদ্দিকী হতে পারে বা মাহাতো হতে পারে, হিমরাম হতে পারে। তো তিনি যদি মানুষের নেতা হন, তিনি যদি মানুষের কথা বলেন, তাহলে আমার তাকে আলাদা করে গুরুত্ব দিতে যাবো কেন? যেমন বুদ্ধদেব ভট্টাচার্য নেতা, আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না, মানুষের নেতা। একদল মানুষ তাকে নেতা বলে মনে করেন, একদল মানুষ তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে একদল মানুষ ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তার অনুরাগী, তার রাজনৈতিক আদর্শে তারা বিশ্বাস করে। সেরকম ভাবে কেন আমরা আব্বাস সিদ্দিককে ভাবতে পারছি না? মাথায় ফেজ আছে বলে। এই জায়গাটাতে যদি আমরা মনে করি যে আব্বাস সিদ্দিকী শুধুমাত্র একজন ধর্মগুরু, অর্থাৎ তিনি নির্দেশ দেবেন আর সেই নির্দেশ মেনে তার অনুগত যে সমস্ত মানুষজন যারা নিয়মিত ওই ফুরফুরা শরীফ ইত্যাদি জায়গায় গিয়ে নামাজ পাঠ করেন বা অন্যান্য ধর্ম পালন করেন, মানে ধর্মের ক্রিয়াকলাপ পালন করেন, তারা তার অনুগত এবং তারা সেই নির্দিষ্ট দলে ভোট দেবেন। অর্থাৎ আব্বাস সিদ্দিকী যাকে ভোট দিতে বলবেন তাকেই মানুষ ভোট দেবে, এটা কেন হবে? আব্বাস সিদ্দিকীর তো আলাদা দাবি থাকতে পারে, ওই মানুষগুলোর তো আলাদা দাবি থাকতে পারে, যে দাবি কথা আমরা এতদিন কখনো শুনিনি, কখনো জানতে চাইনি। তো রবীন্দ্রনাথ সেই সময় বলেছিলেন যে
ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যাই হলো এই সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা। এটাকে এক অর্থে আমরা মৌলবাদও বলতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট কোনো কিছুর বিষয়ে আমাদের অন্ধবিশ্বাস, বা যে বিশ্বাসটা আমাকে অন্ধ করে ফেলে বলতে যে বিশ্বাসটার বাইরে আমরা কিছু ভাবতে পারি না, ভাবতে চাই না, সেটাই তো মৌলবাদ। তা আমরা কেন ভাববো না যে আব্বাস সিদ্দিকী তিনি যখন বিভিন্ন জনজাতি, উপজাতি, দলিত এবং নিপীড়িত মানুষদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, একটা ফ্রন্ট তৈরি করলেন, যার নাম রাখলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অর্থাৎ ভারতীয় সেকুলার মানে অসাম্প্রদায়িক ফ্রন্ট, মোর্চা। তাদের উপর খানিকটা ভরসা রাখতে আমাদের অসুবিধাটা কোথায়? আমরা তো একবার পরীক্ষা করে দেখতে পারি, আমরা তো কত মোর্চা দেখেছি, আমরা তো কত ফ্রন্ট দেখছি। তো একটা ফ্রন্ট যখন গঠন হলো, তাদের উপরে কেন প্রথমেই সাম্প্রদায়িকের কথার তকমা আমরা আটকে দেব? তো আমাদের এক বন্ধু লিখছেন সাউন্ড খুব কম যাচ্ছে, এই বিষয়টা একটু যদি দেখা হয়, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আপনারা যদি কোয়েশ্চেন করেন তাহলে কিন্তু আমরা উত্তরও দিতে পারবো এখান থেকে, যে বিষয়টা আপনাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি। আপনারা যদি আপনাদের মতামত লিখে জানান আমাদের এই ফেসবুক পেজে, তাহলে কিন্তু আমরা আপনাদের সঙ্গে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আমি সেরকম প্রস্তুতিও নিয়ে এসেছি, এবং আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না, কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো, আপনাদের নাম আমি বলতে পারবো। তো আমার বক্তব্য হচ্ছে যে একবার সুযোগ অন্তত পক্ষে এদেরকে দেওয়া উচিত, এদের কথা বলার। অর্থাৎ যে কোনো মসজিদের ইমাম, কোনো মন্দিরের পুরোহিত, কোনো চার্চের ফাদার, এরা যা বলে দেবে সেই সম্প্রদায়ের মানুষ সেটাই করবে, এটা না ভেবে আমরা যদি মনে করি যে এরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে পারে যে আমরা এই রাজনীতির সঙ্গে থাকবো, এই রাজনীতিকে বিশ্বাস করব, এই রাজনীতির কথা বলবো, এবং সেই রাজনীতিটা কি না মানুষের উন্নয়ন। তাদের শেষ কথা কি? মানুষের উন্নয়ন। যেটা আব্বাস সিদ্দিকী বলছেন যে নিপীড়িত বা ভারতবর্ষের দলিত নিপীড়িত যে মানুষ, সেই সমস্ত মানুষ এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অন্তর্ভুক্ত। এবং আমরা তাদের প্রমাণ পেয়েছি যে ওনার যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু ব্যানার্জি পদবীর মানুষও আছেন, সোরেন পদবীর মানুষও আছেন। কিন্তু একদল মানুষ যারা এই সংখ্যাগরিষ্ঠতা বা সাম্প্রদায়িকতাকে পাথেয় করে অবলম্বন করে এগিয়ে যেতে চান, তারা কিন্তু এই বিষয়টাকে গুলিয়ে দিতে চাইছেন আপনাদের সবার সামনে, যে আব্বাস সিদ্দিকী মানে হলো একটা মুসলিম সাম্প্রদায়িকতা। এটা কিন্তু আমরা একেবারে বলছি, আমরা অন্তত পক্ষে একেবারে মনে করি না, বরং বলতে পারি যে একটা নতুন করে ভাবনা। কেন আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করতে হচ্ছে? আলাদা করে কেন মাদ্রাসা তৈরি করতে হয়? আলাদা করে কেন মুসলিম ল ইত্যাদি করতে হয়? ভারতবর্ষ তো একটাই দেশ, একটাই আইন থাকুক, তো সেই একটাই রাজনীতি থাকুক। সেই ফ্রন্টে যদি কোনো মুসলিম দল আসে, সেই ফ্রন্টে যদি কোনো খ্রিস্টিয়ান দল আসে, সেই ফ্রন্টে যদি কোনো শিখ, জৈন, পারসিক ইত্যাদি, বৌদ্ধ ইত্যাদি ধর্মাবলম্বী মানুষ এসে জড়ো হন, সেই ফ্রন্টটাকে আমরা আলাদা চোখে দেখবো কেন? তাদের বিশ্বাস এখনো পর্যন্ত তো প্রমাণিত হয়নি যে তারা বলছে যে মানুষকে কেটে ফেলবে। উনি এক জায়গায় বলেছিলেন, একটা ভিডিও ক্লিপিংস আমরা দেখেছি, যেখানে উনি বলেছিলেন যে এক অভিনেত্রীকে গাছে পিটিয়ে মানে পেটানো হবে, গাছে বেঁধে পেটানো হবে। তার পরবর্তী সময় তিনি ক্ষমা প্রার্থী হয়েছেন, এবং মানে আমার ভীষণ ভালো লেগেছে বিষয়টা, যে তাকে যখন সেটা ধরিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এটাকে বলতে পারেন না, আপনি অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রী হলে আমার মনে হয় না যে তিনি স্বীকার করতেন যে তিনি ভুল করেছেন। উনি বলেছেন আমি জানতাম না, আমাকে আপনারা জানালেন, আমি শিখলাম। এই সৎসাহসটা অন্য কোন রাজনৈতিক দলের যে নেতারা আছে তারা দেখাতে পারবেন? আমার তো মনে হয় পারবেন না। তাদের দম্ভে আঘাত লাগবে এই কারণে যে একজন একটা মানুষ তার ভুল ধরিয়ে দিচ্ছে। কারণ আমরা মনে করি নেতারা নির্ভুল, নেতারা কিছু ভুল করতে পারেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে আইএসএফ, আব্বাস সিদ্দিকী, সে যে দল, সেটা তারা যদি তৃণমূলকে সমর্থন করতে চায় করতে পারে, তারা যদি বামফ্রন্টকে সমর্থন করতে চায় করতে পারে, তারা যদি অন্য কোনো সংগঠনকে সমর্থন করতে চায় করতে পারে।
এখানে ভোটের বিভাজন, মুসলিম ভোট, হিন্দু ভোট আসছে কেন? দিনের শেষে তো ভোটার শব্দটা তো ভোটার, হিন্দু ভোটার বলে তো কিছু হয় না, মুসলিম ভোটার বলে তো কিছু হয় না, পার্সি ভোটার বলে তো কিছু হয় না। হয় কি? আমাদের সংবিধান কিভাবে লেখা আছে? আমি তো অন্তত পক্ষে সেরকম কিছু খুঁজে পাচ্ছি না যে হিন্দু ভোটার তার মানে সে আলাদা লাইনে দাঁড়াবে, মুসলিম ভোটার সে আলাদা লাইনে দাঁড়াবে, এরকম তো নেই। আমরা তো একসঙ্গে লাইন দিই, একসঙ্গে ভোট দিই, একসঙ্গে নির্বাচিত করি। আমার কামারহাটি বিধানসভা কেন্দ্র, একটা বিপুল অংশের মানুষ মুসলিম। আমার বড়নগর বিধানসভা কেন্দ্র, তার আলমবাজার অঞ্চলের একটা বিশাল অংশের মানুষ মুসলিম। আমার খড়দা বিধানসভা কেন্দ্র, যার গ্রামাঞ্চলের বিশাল অংশের মানুষ মুসলিম, তারা তো নির্বাচিত করেন হিন্দু প্রার্থীকে। অসুবিধা কি হয়েছে? কোনোদিন অসুবিধা হয়েছে কি? এতদিন মানস মুখার্জি ছিলেন, মদন মিত্র ছিলেন, অসীম দাশগুপ্ত ছিলেন, অমিত মিত্র ছিলেন, তারা তো প্রকৃত সৎ ভদ্র মানুষটাকে নির্বাচিত করেছিলেন, তো তাদের উপর ভরসা রাখা যায় না? এবার তারা যদি তাদের অধিকারের কথা বলে, সেটা কি খুব একটা অন্যায় হয়? আমি রবীন্দ্রনাথের ভাষাতেই বলি, অন্যায় হয় না। কারণ এটা ভারতবর্ষ, ভারতবর্ষে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। যে জায়গাটা তৈরি হয়েছে সেটা আমাদের রাজনৈতিক দলগুলো তৈরি করেছেন। কিছু পাঁজি নেতা তাদের স্বার্থে হিন্দু, মুসলিম, মানে খ্রিস্টান, জৈন, শিখ ইত্যাদিদের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছেন, করে এসছেন আগের থেকে। এবছর নির্বাচনে আরো বেশি বেশি করে করার চেষ্টা করছেন, যাতে এই ভোট বিভাজনের ফলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধা হয়। আমাদের যে বীক্ষণ, আমাদের যে দেখা বা শোনা মানুষের সঙ্গে মেলামেশা সূত্রে, তাদের স্বপ্ন কিন্তু সফল হতে পারে না, তাদের স্বপ্ন কিন্তু সফল হচ্ছে না। কারণ মানুষ এবার একটা জায়গায় একমত যে এই বাংলায় অন্ততপক্ষে সাম্প্রদায়িক শক্তি বা সাম্প্রদায়িকতাকে সামনে রেখে কোনো ধর্মের ধ্বজা উড়িয়ে ভোট অতীতেও হয়নি, এবারেও হবে না। সাধারণ মানুষ কিন্তু সেটাই বলছে। তারা এখনো মনে করেন না যে একজন হিন্দু একজন মুসলিমের দ্বারা আক্রান্ত হতে পারেন, একজন মুসলিমও মনে করেন না যে একজন হিন্দুর দ্বারা তিনি আক্রান্ত হতে পারেন। তারা পরস্পর পাশাপাশি বসবাস করেন, একসাথে ভোট দিতে যান। কেউ হয়তো তৃণমূলে দেন, কেউ হয়তো কংগ্রেসে দেন, কেউ হয়তো বিজেপিতে দেন, কেউ হয়তো সিপিএমকেও দেন, কিন্তু তারা একসাথে যান, একসাথে থাকেন, একসাথে কাজ করেন, একসাথে বেঁচে থাকেন। এটাই বাংলার সংস্কৃতি। সেখানে আব্বাস সিদ্দিকীকে আলাদা করে ফেজদারি বলে আলাদা করে রাখার যেরকম কোনো প্রয়োজন নেই, সেই রকম ভাবেই এই আব্বাস সিদ্দিকী বলে উড়ে গেলাম, চলে গেল, আমাদের সর্বনাশ হয়ে গেল, এরা ভাববার কোনো কারণ নেই। কারণ বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার রাজনৈতিক পরম্পরা এতটা ঠুনকো নয়। কারো যদি ভালো লাগে আমাদের এই নিন্দুকের ডায়েরি পড়ব, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন, ফেসবুকে অথবা ইউটিউবে গিয়ে লাইক করতে পারেন। আর সবশেষে বলি, সবাই শান্ত থাকুন, সবাই নিশ্চিন্তে থাকুন। আমরা আমাদের অধিকার, আমাদের ভোটাধিকার নিজেরাই প্রয়োগ করব এবং নিজেদের সরকার নিজেরাই করব। নমস্কার।